জামাত ইসলামী রাজনীতি জামাত ইসলামী করছে। ওনাদের যে যুদ্ধাপরাধীর এক্সট্রা ব্যাগেজ আছে বা জামাতের যে কন্ট্রোভার্সিয়াল রাজাকারের যে ভূমিকা ছিল সেটা তো সবসময় থাকবে। ওটা ওনারা কতখানি ওভারকাম করতে পারে এটা ওনাদের ব্যাপার। আচ্ছা, আমি মনে করি সংবিধান পরিবর্তনটা আসলে জনগণের সরকারের করা উচিত। দেখুন, আমি নিজেই সবসময় বিশ্বাস করি যে কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কলমের খোঁচায় হয় না। ৫ই আগস্টের পর যে সরকারটা আসছে সেটা তো আসলে একটা বিপ্লবের সরকার। তো বিপ্লবের সরকারের কাছ থেকে স্বাভাবিক সরকারের মতো তো অফকোর্স আমরা আশা করতে পারি না, বাট এতটুকু মাথায় রাখতে হবে যে এই সরকারের পাশে আমরা সবাই আছি, আমরা সবাই সাহায্য করছি এই সরকারকে, এবং কোনোভাবেও যেন এই সরকার ফেল না করে। আপনি যদি অর্থনীতির কথা জিজ্ঞেস করেন, আমি মনে করব যে একটা নর্মাল সরকারে ব্যবসায়ীরা বা অন্যান্য যারা ইনভেস্টাররা ওনারা যেভাবে একটা নর্মাল সরকার উপর রিলাই করে, স্বাভাবিকভাবেই সবারই একটা ধারণায় থাকে যে হয়তো ইলেকশন সামনে, এই কারণে অনেকেই বা ১ বছর পর ইলেকশন, এই জন্য অনেকেই বড় ইনভেস্টমেন্টে যেতে চায় না। সেদিক থেকে ধরলে হয়তো অর্থনীতির একটু স্থবির, কিন্তু এটাও স্বস্তির জায়গা যে কোনো ব্যাংক লুটের ঘটনা আমরা শুনতে পাচ্ছি না, কোনো বড় বড় এদের কথা কন্ট্রোভার্সিয়াল মানুষের কথা শুনতে পাচ্ছি না যারা নিজেরাই লক্ষ কোটি টাকা পাচার করছে। তা আমার মনে হয় মাত্র ৩ মাস ৩.৫ মাস সময় হচ্ছে, একটু সময় দেওয়া উচিত, এবং সময়ের সাথে সাথে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখুন, একটা ভালো নির্বাচন করার জন্য তো শুধু নির্বাচন কমিশন না, লোকাল গভর্নমেন্ট, পুলিশ, অন্যান্য অনেক মন্ত্রণালয় আছে। নির্বাচন কমিশনের তো হাত পা অনেকখানি বাধা থাকে, ইন সেন্স যে তাদের ওই লোকবল থাকে না। তো আমি মনে করি যে এই নির্বাচন কমিশনকেও ঠিক যেভাবে আগে বললাম যে আমাদের সবারই সহযোগিতা করা উচিত, পজিটিভলি দেখা উচিত। এত বছর পর ইনশাল্লাহ প্রায় ১৫-১৬ বছর পর সাধারণ মানুষরা ভোট দেওয়ার একটা স্বপ্ন দেখছে। তো আমার বিশ্বাস যে এই নির্বাচন কমিশনকে আমরা সবাই যদি সহযোগিতা করি তাহলে ইনশাল্লাহ একটা ভালো ভোটে নির্বাচন কমিশন করতে পারবে। না, আমরা সবাই ধারণা করছি যে আপনার ভোটার হালনাগাদটা হওয়ার পরই কিন্তু এই সরকার আসলে আপনার নির্বাচন দিতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে ভোটের কি অবস্থা বা ভোটারদের লিস্টের কি অবস্থা সেটা আমরা জানি না এখনও, বাট আমার মনে হয় আগামী বছর শেষের দিকে কিংবা ২০২৬-এর প্রথম দিকে একটা ভালো সময় নির্বাচন দেওয়ার। আর সরকারি যে সংস্কারের প্রস্তাবগুলি দিয়েছিল এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছে যে সহযোগিতা চেয়েছে সেই অনুসারে তো আমরা কাজ করছি, আমরা সরকারকে জমাও দিয়ে দিয়েছি, বলেও দিয়েছি। সুতরাং আমার মনে হয় সরকার এই সংস্কারের রোড ম্যাপটা দেওয়ার পরেই একটা নির্বাচনী সংস্কারের রোড ম্যাপ থাকলে আমরা বুঝতে পারবো যে কত তাড়াতাড়ি নির্বাচনটা হবে। আমরা সংবিধান সংস্কারের উপর বেশি গুরুত্ব দিচ্ছি, ওদিকে নির্বাচন কমিশনের কিছু কিছু ব্যাপার আছে সেসব সংস্কারের ব্যাপারেও আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। আমি মনে করি যেই ক্রাইসিসে আওয়ামী লীগ গত ১৭ বছর এভাবে ক্ষমতায় থাকার পরে আমাদেরকে রেখে গিয়েছে, একটা ন্যাশনাল কনসেনসাস বা একটা জাতীয় সরকার সত্যি কথা বলতে সময়ের দাবি। কারণ জাতীয় সরকার হলেও এখন ভেদাভেদ ভুলে সবাই মিলে দেশটাকে কীভাবে আমরা গঠন করতে পারবো বা এই একটা প্রক্রিয়া চালু করতে পারবো এবং সব ধরনের সব শ্রেণীর মানুষদের অপিনিয়ন নিয়ে একটা ভালো দেশ তৈরির প্রক্রিয়াটা আরম্ভ করতে পারবো, আমি মনে করি এই জন্য জাতীয় সরকারটা অনেক গুরুত্বপূর্ণ। সো আমাদের মনে হয় আমি কেন সবাই এটাকে খুব পজিটিভলি দেখবে। আমি মনে করি এটা বিএনপির তরফ থেকে অনেক পজিটিভিটি যে এরকম একটা জাতীয় সরকারের প্রস্তাব, এবং দ্য গুড পার্ট ইজ এই জাতীয় সরকারের প্রস্তাব কিন্তু বিএনপি অনেক আগে থেকেই দিয়ে এসেছে। সো বিএনপি বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এটা অনেক আগেই রিয়েলাইজ করেছে যে এখন নেশন বিল্ডিং প্রোগ্রামটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যেটা অনেক আগেই হওয়া উচিত ছিল। দেখুন, আমি নিজেই সবসময় বিশ্বাস করি যে কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কলমের খোঁচায় হয় না, এটা ঠিক করে জনগণ। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্র বা কোনো রাজনৈতিক দল যদি তার বেসিক ক্যারেক্টার হারিয়ে ফেলে এবং সেটা যদি অন্য ধরনের একটা হত্যাকারী রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হয় শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, জনগণের কথাও না বলে, জনগণের জানমাল নিরাপত্তার কথা চিন্তা না করে, এবং যেই ম্যাস কিলিং হয়েছে এই প্রায় ১,৫০০-২,০০০ মানুষ, যত আহত, যত গুম, আমার মনে হয় এখন একটা সময় আসছে এটা চিন্তা করার যে আসলেই কোনো রাজনৈতিক দল যদি সেই ক্যারেক্টার থেকে দূরে সরে যায়, জনগণের কথা না বলে যদি আসলেই জনগণকে হত্যা করার প্রক্রিয়ায় ঢুকে যায় এবং জাতীয়ভাবে বা দলীয়ভাবে ওনারা যদি এটাকে এন্ডোর্স করে, আমার মনে হয় আওয়ামী লীগ কেন, সামনের যে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার কোনো একটা প্রভিশন সংবিধানে থাকা উচিত। আর এই আওয়ামী লীগ নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে আমি বলবো এই আওয়ামী লীগ যদি বিচারের মুখোমুখি হয়, বিচার শেষ হয় এবং দলীয়ভাবে যদি আওয়ামী লীগ ক্ষমা প্রার্থনা করে, তারপর নতুন আওয়ামী লীগ যারা এই বিচারের যারা যারা দোষী সাব্যস্ত হবে না, এই আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায়, অফকোর্স তারা নির্বাচন করে, তারা রাজনীতি করতে চাইলে নির্বাচন করবে। কিন্তু যদি অনুশোচনা না থাকে, এতগুলি হত্যা, এখনও মানুষ হাসপাতালে কাতরাচ্ছে,
তো এই রক্তের দাগ এখনও শুকায় নাই। এখনও যদি আমরা বলি যে এই আওয়ামী লীগ এর এই নির্বাচন করতে দিতে হবে, যে আওয়ামী লীগের হাতে এত রক্ত, আমার মনে হয় না এটা ঠিক হবে এবং বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। আমি সবসময় স্থানীয় নির্বাচন করার পক্ষে। আমি মনে করি স্থানীয় নির্বাচনের, বিকজ এই সরকার যেহেতু পলিটিক্যাল না, স্থানীয় নির্বাচনগুলি করলেই সাধারণ মানুষ রুট লেভেল পর্যন্ত আপনার মানুষ উপকৃত হয় বা মানুষ তাদের প্রতিনিধি পায়। তো আমি মনে করি স্থানীয় নির্বাচনের প্রক্রিয়াটা অন্ততপক্ষে আরম্ভ করলেও এটাও ভালো হতো যে সবাই দেখতো যে কী অবস্থায় নির্বাচন কমিশনের কাজ করার ক্ষমতাটা কি, বা ফিল্ডে রিয়ালিটিতে কি কি প্রবলেম বা কি কি প্রতিবন্ধকতা আমি মনে করি এই সরকার ফেস করে। কারণ অ্যাজ আই হ্যাভ সেইড, দিস ইজ ইন্টারিম গভর্নমেন্ট প্লাস এই নির্বাচন কমিশন একদম নতুন। সো আমি মনে করি জাতীয় আপনার আপনার লোকাল গভর্নমেন্টের ইলেকশনগুলি যদি প্রসেসটাও স্টার্ট হয়, তাহলে আমি মনে করব যে মানুষের নার্ভও বোঝা যাবে এবং কর্মক্ষেত্রে কী ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে সেটাও এই সরকার উপলব্ধি করবে। আচ্ছা, আমি মনে করি সংবিধান পরিবর্তনটা আসলে জনগণের সরকারের করা উচিত, বাট তারপরে যেহেতু এটা একটা বিপ্লবের সরকার, কিছু পরিবর্তন এই সরকার যদি করে আমাদের নৈতিকভাবে আমরা তাদেরকে সাপোর্ট করি। বাট মেজর পার্টগুলি, যেমন ওয়েদার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন হবে কিনা সমানুপাতিক হারে, বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, কিংবা আপনার কিংবা আর্টিকেল 70, বা যেগুলি মেজর জিনিসগুলি, আমার মনে হয় সেগুলি ভবিষ্যৎ সরকারের কাছে ছেড়ে দেওয়া উচিত। অন দ্য আদার হ্যান্ড, কিছু কিছু জিনিসপত্র, সেই জিনিসগুলি আমরা মনে করি যে এই সরকারও চেঞ্জ করতে পারে। যেমন আপনার আর্টিকেল 2(1) হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ইনক্লুড করে, যেটা আমরা প্রস্তাব দিয়েছি। বিকজ আমরা দেখতাম অনেক একটা শ্রেণীর কাছে প্রায় আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করা, মানে কটূক্তি করার একটা প্রবণতা, যেহেতু স্টেট রিলিজিয়ান ইসলাম, এবং অ্যাট দ্য সেম টাইম অন্যান্য রিলিজিয়ানকেও সাপোর্ট করা, যারা ইসলামিক কোর্টে ইউজ করতে চায় তাদের জন্য সেই ব্যবস্থা করা, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার আদলে। তারপর প্রবাসীদের ডুয়াল পাসপোর্ট যাদের আছে, তারা যদি কোনো একটা রেমিটেন্স অ্যামাউন্ট পাঠায়, তাদেরকে নির্বাচন করতে দেওয়া। আর্টিকেল 66-এ তাদের নামটা রাখা উচিত না, বিকজ ওখানে যুদ্ধাপরাধীর নাম আছে, বা আপনার মানবতা অপরাধীর নাম আছে, বা মানসিক ভারসাম্য বা কিংবা আপনার নৈতিক শৃঙ্খলাজনিত কারণে যাদের কারাদণ্ড হয়েছে তাদের নাম আছে। তাদের সাথে দ্বৈত পাসপোর্ট যাদের আছে, এদের নামটা আমার কাছে ইনসাল্টিং। এছাড়াও আপনি যারা গার্মেন্টস আছে, আমি কোটা নিয়ে অনেক কথা বলেছি যে আমরা চাই মহিলা কোটা যেগুলি হয় সেগুলি যেন শ্রেণীভিত্তিকও হয়, শুধুমাত্র মহিলা বা কার কি পলিটিক্যাল কমিটমেন্ট ওইভাবে না যায়। যেমন ডক্টর থেকে 2জন ডক্টর মহিলা থাকলে সারা বাংলাদেশে মহিলা ডক্টরদের রাইটস অ্যান্ড লাইফ এই নিয়ে কথা বলতে পারে। ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সব সেক্টর থেকে আসে, এ করে 30 জন মহিলা যদি আমরা পাই বা 50 জন, সেক্ষেত্রে একটা বিরাট ইনস্টিটিউশনকে তারা রিপ্রেজেন্ট করে। এখন তো দেখা যাচ্ছে হাজব্যান্ডকে নমিনেশন দিতে পারছে না, ওয়াইফকে দিয়ে দিচ্ছে, বা কার কি কোনো ধরনের ক্রাইটেরিয়া নেই। এমপিদের রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস নিয়ে আমরা কথা বলেছি, যে কি হওয়া উচিত। আজকে এমপিরা একটা পালবিহীন নৌকার মতো এলাকাতে থাকে, তারা কেউ স্কুলের সভাপতি হচ্ছে, কেউ জিআরটিআর কাবিখা ভাগ করছে, কেউ কন্ট্রাক্টারি কমিশন খাচ্ছে, এবং গত 17 বছর আমরা দেখেছি এমপিরা হাজার কোটি টাকা মালিক। এই টাকা কোথা থেকে আসছে? লোকাল পলিটিক্সের লোকাল জায়গা থেকে করাপশন করেছে বলে এমপিরা এই টাকার মালিক হয়েছে। এটা বন্ধ করে দেওয়া উচিত। এমপিদের রাইটস অ্যান্ড ডিউটিস কী হবে সেটাতে সংবিধানে বলে দেওয়া উচিত। মানে এগুলি করার জন্য, এগুলি খুব মেজর কাজ না, এগুলি করার জন্য মানে এই সরকারই করতে পারে, এগুলি থেকে অবজেকশন দেবে না। তারপর গার্মেন্টসের মালিকদের কোনো প্রবলেম হলে ওনারা ওয়েস্টিন র্যাডিসন হোটেলে বসে তারা তাদের প্রবলেমের কথা সরকারকে বলতে পারে। কিন্তু গার্মেন্টসের কর্মীদের আপনার রাস্তায় নামতে হয়, তাদের একটা রিপ্রেজেন্টেশন থাকতে পারে, প্রবাসীদের একটা রিপ্রেজেন্টেশন আমাদের দেশে থাকতে পারে, তারা 25 বিলিয়ন, এই জিনিসগুলি তো আসলে এই $50 বিলিয়ন যে ট্রানজ্যাকশন, এটা তো সংবিধান যখন লেখা হচ্ছিল তখন ছিল না। সুতরাং সেই সময় যারা সংবিধান লিখছে ওনারা উপলব্ধি করেনি যে বাংলাদেশে একসময় প্রবাসী আয় হবে $30 বিলিয়ন, গার্মেন্টসের আয় হবে $25 বিলিয়ন। তো যেই সংবিধান মানুষের কথা বলে না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেয়। যে সংবিধান মানুষের কথা বলে না, তার উপর ভিত্তি করে এরকমভাবে ফ্যাসিস্ট সরকার চলে আসে। আমি মনে করি তারপর ড্রাগস অত্যন্ত ইম্পর্টেন্ট। 50 লক্ষ, আপনি একটা নতুন বাংলাদেশ চান, অথচ যুব সমাজ ড্রাগসে নিমজ্জিত, 50 লক্ষ ছেলে পেলে ড্রাগসে আছে, তাদের প্যারেন্টসরা, তারা সবাই এদার এফেক্টেড, 1.5-2 কোটি মানুষ এদার এফেক্টেড। প্রত্যেকটা স্কুল কলেজে ড্রাগসের ব্যাপারে কাউন্সেলিং প্রোগ্রাম থাকা উচিত। এই জিনিসগুলি আসলে এখন নতুন করে চিন্তা করতে হবে। মানে ইফ ইউ ওয়ান্ট টু বি পার্ট অফ দিস ওয়ার্ল্ড, তাহলে আপনার মাথায় রাখতে হবে যে এই সংবিধানকে গতানুগতিক কিছু পরিবর্তন করা বা এগুলি করে আসলে আপনি জনগণের কথা বলবেন না। এবং যত পারা যাবে সেক্টর ওয়াইজ, যেহেতু এটা বাস্তব যে পলিটিক্সের বিভিন্ন নোংরামির কারণে সমাজের অনেক ভালো ভালো মানুষরা
পলিটিক্সে আসতে পারে না। তো তাদের এক্সপার্টিসটা থেকে তাদের যে একটা আপনার এক্সপার্টিস আছে, সেখান থেকে আমাদের দেশ সেখান থেকে বঞ্চিত হচ্ছে। তাদেরকে কিভাবে আনা যায় সেই ব্যবস্থাটা সংবিধানে থাকা উচিত। যত বেশি আপনি ইনক্লুড করতে পারবেন মানুষকে, সম্পৃক্ততা, আমি মনে করি সংবিধান মানুষের কথা বলে। কারণ সংবিধান তো আসলে দুর্বল মানুষের প্রোটেকশন দেওয়ার জন্য, তাই না? এই যে আপনার ফান্ডামেন্টাল রাইটস যা বলেন, সো এই জিনিসগুলি আমার মনে হয় আসা উচিত। আমি খুব সংক্ষেপে বলছি আপনাকে, এই জিনিসগুলি আসার জন্য আমার মনে হয় না যে, যেহেতু এই সরকার করছেই, যে কোনো জনগণের সরকারের জন্য অপেক্ষা করা দরকার। বাট হাউএভার আপনি যদি যেটাকে বলা হয়, আপনি যদি সমানুপাতিক হার আনতে চান, আপনি যদি প্রধানমন্ত্রী ভারসাম্য আনতে চান, আপনি যদি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই ব্যাপারগুলিকে আমরা ওয়েলকাম জানাই। বিএনপি যেটা 31 দফায় বলেছে, আমরা এগুলিকে ওয়েলকাম জানাই। এগুলি করলে ঠিক আছে, এগুলি পরবর্তী সরকার করতে পারে। না, আমি মনে করি আমরা যে বাকি কথাগুলি বললাম, এই জিনিসগুলি আসলে সংবিধানকে যুগোপযোগী করা অত্যন্ত ইম্পর্টেন্ট। পুলিশ এবং বিচার ব্যবস্থা ছিল দৃশ্যমান সরকার। পুলিশের অত্যাচার 17 বছর যাবৎ ছিল। শুধু পুলিশ হবে না, এবং এটাও মাথায় রাখতে হবে, সকল পুলিশই খারাপ ছিল না, দলীয়ভাবে কিছু পুলিশ আনা হয়েছিল এবং তাদের অত্যাচার। এদেশের মানুষ হোম মিনিস্টারের চেয়ে বেশি হারুনের নাম জানতো, হোম মিনিস্টারের চেয়ে বেশি বেনজিরের নাম জানতো, এবং তাদের ভূমিকা এদেশের মানুষকে দেখেছি যে পুলিশ কিভাবে আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। এই জন্য বাংলাদেশ একটা মতো দেশ যেখানে এই অভ্যুত্থানে দেখা গিয়েছে থানা খালি হয়ে গেছে, পুলিশ ভেঙে, এমপি তো ভেঙে গিয়েছে, পুলিশও ভেঙে গিয়েছে। সো এই যে পুলিশের উপর মানুষের যে ক্ষোভ, এবং এতে করে নিরীহ পুলিশ যারা আছে, সব পুলিশ তো আর খারাপ না, ভিকটিম, হ্যাঁ একটা ভিকটিম আছে। আমার মনে হয় এই যে ট্যাবুটা, এই যে পুলিশের যে একটা বদনাম, একটা স্টিগমা, একটা খারাপ আচর পুলিশের গায়ে, এটা ঠিক করতে হলে সময়ের ব্যাপার। পুলিশকে অ্যাকোমোডেট করতে হবে, পুলিশের মেন্টাল হেলথ যে জিনিসটা, এই জিনিসটাকে ইমপ্রুভ করাতে হবে এবং তাদের কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে। এটা সময় দিতে হবে, ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা এই জিনিসটাকে ফিরিয়ে আনবো। তবে এই কথাটা সত্যি, সব পুলিশই খারাপ না। যারা খারাপ তারা তো খারাপই, কিন্তু সব পুলিশই খারাপ না। পুলিশ জেগে থাকে বলেই তো আমরা ঘুমাতে পারি। তো এই জিনিস বাস্তব মাথায় রাখতে হবে। এটা আনফর্চুনেট যে আওয়ামী লীগ এভাবে পলিটিসাইজ করেছে, কিন্তু আমাদের উচিত হবে এখন এখানে আস্তে আস্তে এই জায়গাগুলিকে অ্যাড্রেস করা। স্বাধীনতা যুদ্ধের আসলে ইম্পর্টেন্স বা ওই জিনিসটা তো আলাদা, একদম সম্পূর্ণ বাংলাদেশের জন্ম। বাট আমি প্রত্যেক কাউকে, মানে কোনো অর্জনকে আমি ছোট করে দেখি না। স্বাধীনের সময় 30 লক্ষ শহীদ হয়েছেন এবং সেখানে মুক্তিযোদ্ধাদের কন্ট্রিবিউশন আলাদা। এইটাতেও এই আন্দোলনটাও যে, এটা তো আসলে আন্দোলনটা 15-16 বছর ধরে একটা পুঁজিবিত ক্ষোভ, মানুষের মধ্যে রাগ ভোট দিতে পারে না, গণতন্ত্র হত্যা, দুর্নীতি, জিনিসপত্রের দাম, এবং গভর্নমেন্টের ডিনায়াল মোডে যাওয়া যে না কোনো কিছু হচ্ছে না, আমরা উন্নয়ন করছি, এবং বারবার একটাই কথা বলা যে আমরা রাজাকার বা আমরা যুদ্ধাপরাধী বা আমরা জঙ্গি, যখনই গভর্নমেন্ট কোনো কথা, মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল। এরকম আন্দোলন ছোট ছোট অনেকগুলি হয়েছে, আপনার নিরাপদ সড়ক বলেন বা এর আগেও বলেন, অনেকগুলি হয়েছে, কিন্তু গভর্নমেন্ট তার হেলমেট বাহিনী দিয়ে হ্যান্ডেল করতে পেরেছে। এইবার পারেনি, এইবার জনগণ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আমি মনে করি এটা আল্লাহর তরফ থেকে আসছে। মানুষের পৃথিবী, মানে বলেন আল্লাহর জমিনে অহংকারের সাথে হাঁটতে হয় না, সরকার প্রচন্ড অহংকারী হয়ে গেছে, এবং আমি মনে করি এটা আল্লাহর তরফ থেকে আসছে এই পতন। এই আন্দোলনে আপনার বিজেপি সহ দেশের রাজনৈতিক দলগুলোর অবদান কতটুকু? অবদান কতটুকু তো বলতে পারবো না, বাট আমাদের ছাত্র সংগঠনে যারা ছিলেন তারা তো অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন। আমাদের প্রায় 6 জন ছেলে মারা গিয়েছে। আমি নিজে জেলে গিয়েছিলাম, কারাগারে ছিলাম এই আন্দোলনের জন্য, আন্দোলনের পক্ষে স্ট্যান্ড নেওয়ার জন্য। তো আমি মনে করি আমরা আমাদের কাজ জায়গা থেকে করেছি, আর আন্দোলন তো আমরা প্রথম থেকেই করে আসছি। তো এই ছাত্র জনতা আপনি যেটা বলছেন সেটা তো ম্যাচিওর্ড আন্দোলন লিড দিয়েছে, বাট আমি যেটা বললাম যে এই আন্দোলনকে শুধুমাত্র এই 15 দিনের আন্দোলন বললে ভুল হবে। 200 রানের 180 রান আমরা করে দিয়েছি, এরা হয়তো 10 বলে 20 রান করেছে, যার কারণে আন্দোলনের সফলতা হয়েছে। তারেক রহমান সাহেব যেটা বলেছেন সেটা না, সবার জন্যই চ্যালেঞ্জ। আওয়ামী লীগ যেভাবে প্রতিষ্ঠানগুলি নষ্ট করে দিয়ে গিয়েছে, পার্লামেন্টারি সিস্টেম নষ্ট করে দিয়েছে এবং নির্বাচনী ব্যবস্থা নষ্ট করে দিয়েছে, বিএনপি বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এখন এই মুহূর্তে যে জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দুই বিএনপি। তো বিএনপির সেই লিড নিতে হলে অবশ্যই বিএনপির অন্যান্য সময় থেকে খুব আলাদাভাবে নিজেকে আনতে হবে, এবং এটাও মাথায় রাখতে হবে যে আরেকটা নতুন মেসেজ বাংলাদেশ দিয়েছে যে বাংলাদেশে 4.5-5 কোটি ইয়াং জেনারেশন আছে, এবং যেটা 20-25 বছর আগে যেভাবে এদেরকে হ্যান্ডেল করা যাচ্ছিল, মানুষ চিন্তা চেতনা এখন অনেক বেশি ডেমোক্রেটিক। সো ওই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আমি মনে করি শুধু নির্বাচন না, আগামী রাজনীতি অনেক বড় চ্যালেঞ্জ। কিন্তু কোনোভাবেও যদি আমরা রাজনীতিবিদরা জনগণের কথা না বলি বা এই জেনারেশনের সাথে সম্পৃক্ত না হতে পারি, তাহলে একটা কঠিন সম্ভাবনা আছে যে তারা আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। জামাত ইসলামী রাজনীতি জামাত ইসলামী করছে,
ওনাদের যে যুদ্ধাপরাধীর এক্সট্রা ব্যাগেজ আছে বা জামাতের যে কন্ট্রোভার্সিয়াল রাজাকারের যে ভূমিকা ছিল সেটা তো সবসময় থাকবে। ওনারা কতখানি ওভারকাম করতে পারে এটা ওনাদের ব্যাপার। সারা বাংলাদেশের মানুষই জানে স্বাধীনতা যুদ্ধের সময় জামাতের কি ভূমিকা ছিল। তো এইটাকে আর প্রমাণ করে কিছু জিনিস আছে, এটা প্রমাণ করার দরকার পড়ে না। এটা মানুষের হৃদয়ে মানুষ জানে যে আওয়ামী লীগের যদি এই অত্যাচার প্রমাণিত না হয় তার মানে কি আওয়ামী লীগ দোষী না? এটা তো ইন্ডিভিজুয়াল চুরির ঘটনা যে আপনি প্রমাণিত করবেন না, প্রমাণ হবে না হবে। সারা বাংলাদেশের মানুষ, আকাশ বাতাস পরিবেশ সবাই জানে যে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে কি হয়েছিল আর এই আন্দোলনে আওয়ামী লীগের কি ভূমিকা ছিল। সব কিছু প্রমাণ দিয়ে হিসাব হয় না, পলিটিক্স পারসেপশনে চলে, প্রমাণে চলে না। আমি তাই বলছি আর কি, এই যে কথাগুলি আওয়ামী লীগের তরফ থেকেও বলছে যে যদি প্রমাণিত হয়, প্রমাণ করার কিছু না, প্রমাণ করার কিছু না, এটা প্রুফ, সবাই জানে। আমরা সবসময় ডেমোক্রেসিতে বিশ্বাস করি। ভালো ভালো ছেলেরা ভালো ভালো রাজনৈতিক দল করবেন। ওনারা স্টুডেন্ট আন্দোলন করেছেন, ওনারা যদি রিয়েলাইজ করেন যে সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না, তাহলে ওনাদের ওই উপলব্ধি থেকে ওনারা যদি দল করেন, এবং পলিটিক্স তো এক্সপিরিয়েন্সের ব্যাপার, আমি শিওর ওনারা বাই টাইম এক্সপিরিয়েন্সড হবে। ওনাদের যথেষ্ট ডিভোশন বা ওনাদের যথেষ্ট স্যাক্রিফাইস বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ এই সরকার পরিবর্তনে। সুতরাং আমরা সেটাকে রেসপেক্ট করি, এবং আমাদের কাছে যদি কোনো দিন আমরা মনে হয় যে আমাদের দ্বারা কোনো সাহায্য করা যাবে ওনাদেরকে, আমরা সবসময় সাহায্য করবো জনগণের পক্ষে যদি ওনারা থাকেন। না, আমি মনে করি এই ধরনের সিদ্ধান্ত একটা ইলেক্টেড পলিটিক্যাল গভর্নমেন্টের করা উচিত। এটা অনেক বড় একটা ব্যাপার, এটা এত ছোট একটা ব্যাপার না আনুপাতিক হারটা। আর সেটা কতখানি সাকসেসফুল হবে এটা নিয়ে অনেক আলাপের সুযোগ আছে। জনগণকে এডুকেটেড করার সিস্টেম আছে, এবং সেই ক্ষেত্রে দলের অবস্থান কি হবে, দলে কারা নমিনেশন দেবে, এটা মুখে বলা আর বাস্তবে এটাকে রূপ দেওয়াটা সম্পূর্ণ আলাদা। আমি মনে করি এটার জন্য বিস্তর আলাপের অনেক সুযোগ আছে। বাট এই মুহূর্তে আমি মনে করি যে জনগণের ক্ষমতাটা জনগণকে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়াটার মধ্যেই সবচেয়ে ভালো ব্যবস্থা। এখন এত বড় কনফিউশন ক্রিয়েট করা বা এত বড় একটা কন্ট্রোভার্সিয়াল ম্যাটারকে সামনে রাখাটা আমি মনে করি এই সরকারের জন্য ঠিক না। হয়তো আগামী সরকাররা বসে আলাপ করতে পারে এটা নিয়ে। ভবিষ্যৎ তো আমরা বলতে পারি না, আমরা অ্যানালিসিস করতে পারি, এবং আমরা মনে করি গণহত্যার দায় যেই বিচার হওয়ার সেই বিষয়ে তাদের হওয়া উচিত, যেটা প্রমাণিত হবে সেটা। আর আওয়ামী লীগ যদি দলীয়ভাবে এই হত্যাকে ইন্ডোর্স করে থাকে তাহলে দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। কোনো ব্যক্তিরা যদি ক্ষমতায় থাকার জন্য এই হত্যাকাণ্ড করে থাকে তাহলে সেই ব্যক্তিদের বিচার করা উচিত। বাট আমি মনে করি বিচার হওয়া উচিত, যাতে করে এই স্যাংশনটা থাকলে আগামীতে এই ধরনের গণহত্যা করার ইচ্ছা বা অভিপ্রায় থাকবে না ক্ষমতায় থাকার জন্য। না, আমি তো এটাকে খুবই হয়রানির একটা ব্যাপার, যদি তারা পলিটিক্যালি ইনভলভ না হয়ে থাকে বা কোনো ক্রাইমে না থাকে। ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য প্রত্যেকটা মামলায় অত্যন্ত অবজেকশনও। এটা আমরা উপদেষ্টাদের সাথে যখন বসেছিলাম তখনও কথা বলেছিলাম যে কিভাবে এগুলিকে শর্টলিস্ট করা যায়, এবং কোনোভাবেও জানি কোনো অত্যাচার বা সাধারণ মানুষের উপর কোনো ধরনের অত্যাচার না হয় সেই দিকে এই সরকারের খেয়াল রাখা উচিত। আমরা একটা অপ্রয়োজনীয় মামলা করার প্রবণতা দেখতে পেয়েছি এই সরকার আসার পর, যার সাথে ব্যক্তিগত ঝামেলা তারাও এই মামলায় ইনভলভ হয়েছে। তাই এটা দুঃখজনক, বাট আমি মনে করি আস্তে আস্তে সময়ের সাথে সাথে এইগুলি ঠিক করে নেওয়া যাবে। আমরা নির্বাচনের আগে সম্বোধন করার সম্ভাবনা আছে। আমাদের যে কোনো সময়ের চেয়ে আমাদের সাংগঠনিক অবস্থা অনেক ভালো। আমাদের ঢাকা উত্তরে দক্ষিণে সব কমিটির কাজগুলি হচ্ছে। অলরেডি দক্ষিণে 26টা থানা কমিটি থেকে আরম্ভ করে ওয়ার্ড পর্যায়ে কাজ চলছে। এতদিন তো পলিটিক্স অনেক দিন ছিল না, এখন আমরা আবার রিভিজিট করছি। সুতরাং আমি মনে করি আমাদের প্রত্যেকটা জেলাতেই কমিটি আছে বাংলাদেশে। সো আমি মনে করি আমরা ভালো করে কাজ করছি, আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। নির্বাচনমুখী সংস্কার করে জনগণের ক্ষমতাটা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, গণহত্যার বিচার করা এবং লুণ্ঠিত অর্থগুলি ফেরত না আনতে পারলে অন্ততপক্ষে প্রক্রিয়াটা আরম্ভ করে দেওয়া, যাতে করে ভবিষ্যৎ সরকার সেটা নিয়ে আসতে পারে। যারা ওই টিমের মধ্যে ছিল সবাই যারা পলাতক আছেন, আমি মনে করি সরকারের উচিত, ইউনূস সাহেব ইজ গ্লোবালি কানেক্টেড, সবচেয়ে হাই প্রোফাইল মানুষ। আমি শিওর যে ইন্টারপোলের মাধ্যমে বা যেভাবেই হোক সরকারের কাজ করবে। আমাদের কোনো পার্সোনাল প্রবলেম নাই, যেটা আইনের ব্যাপার আছে সেভাবে করা উচিত এই দেশে, এবং বিচার তো হওয়াই উচিত, প্রচলিত আইনি অবশ্যই। বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে গতকাল বলেছেন আপনাদের উপরও সন্দেহের উদ্রেক হয়েছে, এটা কেন বলছেন? না, এইটা তো একটু পলিটিক্যাল প্রেশার থাকবে, এটা তো স্বাভাবিক। আমরা তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবো, আমরা ওনাদেরকে সহযোগিতা করব, এবং আমি সফল আর বিফলে ওনাদের সাথে যাব না। ওনাদের টার্ম যখন শেষ হবে আমি তখন বলবো এটা সফল কি বিফল। এখনও ওরা একটা প্রক্রিয়ার মধ্যে আছেন। আপাতত আমরা যা দেখছি সো ফার সো গুড। সো আমি ওই নেগেটিভিটি ছড়াবো না। হ্যাঁ, আমাদের কাজ সাহায্য করে কিছু কিছু কাজ, অফকোর্স আমরা পলিটিশিয়ান, আমরা যেভাবে এক্সপেক্ট করি ওনারা পলিটিশিয়ান না, ওনারা হয়তো ওভাবে করতে পারছেন না। সেক্ষেত্রে আমরা টাইম টু টাইম ওনাদেরকে কারেক্ট করার চেষ্টা করছি, আমরা ওনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি। বাকিটা সময় বলে দেবে ইনশাল্লাহ।
খুবই পজিটিভলিভাবে দেখি। ছাত্রলীগ তো কোনো রাজনীতি করতো না, হত্যা, লুণ্ঠন, মারামারি, চাঁদাবাজি ছাড়া কিছুই করতো না। সো আমি মনে করি ছাত্র সংগঠনকে নিশ্চিত, আমি তো বললাম ছাত্রলীগের নিজস্ব কনস্টিটিউশন আছে। ছাত্রলীগ, যুবলীগ, যেই লীগই হোক, বা আমাদের ছাত্র সমাজ হোক, বা অন্য যে কোনো দল হোক, ছাত্র শিবির যে কোনো হোক, যে কেউ রাজনৈতিক দল যখন হত্যাকাণ্ড বা এই ধরনের ম্যাস কিলিং এগুলির মধ্যে ঢুকে যাবে, তখন তাদের রাজনৈতিক করার নৈতিক অধিকার থাকবে না। ইউ ক্যানট কিল পিপল অ্যান্ড স্টে অ্যাজ আ পলিটিক্যাল পার্টি। এটা হতে পারে না। আপনি জঙ্গি সংগঠন, আমি জানি না অন্যান্য দল এটা কি মনে করে। আপনার দল যখন দলীয়ভাবে, আপনি ইন্ডিভিজুয়াল কোনো ক্রাইম করেন বা কোনো গণহত্যা বা কোনো কিছু করেন, তাহলে আপনি ইন্ডিভিজুয়াল। কিন্তু দল যখন বসে ঠিক করে যে আমরা প্রতিহিত করার জন্য বা এটা করার জন্য বা জনগণের দাবি থামানোর জন্য আমাদের প্রয়োজন হলে আমরা হত্যা করব, আমরা এইটা করব, তাহলে ওইটা রাজনৈতিক দল থাকে না। তো সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের তো ব্যান্ড হওয়াটা খুবই স্বাভাবিক। আমি মনে করি রাষ্ট্রপতি এখন থাকতেই পারে, মাঝখানে একটু কন্ট্রোভার্সি হয়েছিল, বাট এখন হি ইজ দেয়ার, ইটস ওকে। আসলে এই ব্যাপারগুলি আমাদের জন্য মুখ্য না। আমাদের সবচেয়ে বড় মুখ্য ব্যাপারটা হলো নির্বাচন সামনে, জনগণের ক্ষমতা, একটা সংস্কার, নির্বাচনমুখী সংস্কার, অন্যান্য কিছু সাংবিধানিক সংস্কার, তারপর নির্বাচন। রাষ্ট্রপতি উঠানো, কার ছবি নামবে, কার ছবি উঠবে, কে কি করবে, এইসব ব্যাপারকে কনফিউজ করার প্রশ্নই ওঠে না। আমি এর মধ্যে নাই। আমি মনে করি আই এম ভেরি ফোকাসড। আমি মনে করি নির্বাচনী সংস্কার করেন, হালনাগাদ করেন, জনগণ ক্ষমতা জনগণের হাতে দিয়ে দেন। প্রত্যাশাকে সরকারের প্রতি আহ্বান এটাই আমাদের, যে আপনারা জনগণের পালস বোঝার চেষ্টা করেন। আপনারা যে রেগুলার গভর্নমেন্ট, 1 বছরের জনগণের আপনার উন্নয়ন ডেভেলপমেন্ট করার দরকার নেই, জনগণের জানমাল নিরাপত্তা, আইন শৃঙ্খলার অবস্থা, এটা মাথায় রাখা এবং বাজার কন্ট্রোল করা। কোনোভাবেও জানি এই সাধারণ মানুষ 350 টাকাও আপেল খেয়ে, মানে মানুষ এই বাজারটাকে যাতে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং বাজারটা জানি আপনি মানে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, এইটা হলো আমার সরকারের প্রতি। আরেকটা কি বলছেন আপনি, জনগণের প্রতি। জনগণের প্রতি কথা এতটুকু আমি রিকোয়েস্ট বা জনগণের কাছে আমার আহ্বান, যে আপনারা আগামীতে ইমোশনাল, আবেগের মধ্যে না, আপনারা আপনাদের বুদ্ধি, আপনাদের যে এক্সপিরিয়েন্স, যা দেখেছেন আপনারা, ওটা দিয়েই আপনারা আপনাদের নেতৃত্বকে যাচাই করবেন যে কাদের নেতৃত্বে আসা উচিত, কারা জনগণের সাথে থাকবে, কারা জনগণের কথা বলে। আমি এটাই বলবো যে আমরা বারবার আবেগ দিয়ে নেতৃত্ব এনে আমরা অনেক ঝামেলা করেছি। আমার মনে হয় আবেগ থাকুক, কিন্তু আবেগের সাথে বিবেকও কাজ করুক।